শেরপুর ঘুরতে হলে ভরপুর চলে আসবেন শেরপুর, কারণ শেরপুরের সৌন্দর্য দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। তো চলুন একসাথে দেখে আসি। আজকের এই ভিডিওতে শেরপুর জেলার সমস্ত সৌন্দর্য দেখাবো, সো এই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। তো চলুন ভিডিও শুরু করি। হ্যালো গাইস, ইসমি লাকসু অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ শেরপুর। শেরপুর বাংলাদেশের অন্যতম প্রশাসনিক এবং ঐতিহাসিক অঞ্চল। রাজধানী ঢাকা থেকে প্রায় 183 কিলোমিটার উত্তরে অবস্থিত এই শেরপুর জেলা গারো পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই জেলার আয়তন 1363 বর্গ কিলোমিটার। এই জেলাতে ঘুরতে আসলে আপনার মন ভরে যাবে। তো চলুন এই জেলার প্রথম স্পট হারিয়াকোনা থেকে ঘুরে আসি। আপনি যদি শেরপুরে ভারতের সীমান্ত ঘেঁষে পাহাড় দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে এই সুন্দর পাহাড়ে, আর এই সুন্দর পাহাড়ের নাম হচ্ছে হারিয়াকোনা। আমরা সচরাচর চট্টগ্রাম কিংবা বান্দরবনে পাহাড় দেখি অথবা রাঙামাটি পাহাড় দেখি, কিন্তু এই অঞ্চলে মানুষের কাছে এই জায়গাগুলো আসলেই খুবই আকর্ষণীয়। আর এর মূল কারণই হচ্ছে এখানে আসলে আপনি এই বড় বড় পাহাড় দেখতে পারবেন, সাথে সীমান্তও কিন্তু আপনি দেখতে পারবেন। আর এখানে কিন্তু গারো সম্প্রদায় বসবাস করে, তাদের কিন্তু একটি গ্রামও আছে। গারো পাহাড়ের আরেকটি নাম নাকি রাজা পাহাড়। আসলে এই রাজা পাহাড় কিংবা গারো পাহাড় দেখতে এতটা পরিমাণ বেশি সুন্দর, দেখেন কতটা সুন্দর পরিমাণ ঢেউ খেলানো সবুজ পাহাড়, দেখলেই মন ভরে যায়। আর এই কারণে এই অঞ্চলের মানুষ সুযোগ পেলেই এখানে চলে আসে। শুধু এই অঞ্চলের মানুষ নয়, দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণ মানুষ এত সুন্দর পাহাড়ি সৌন্দর্য দেখতে চলে আসে। সুন্দর এই দৃশ্য দেখলে আপনার মন ভরে যাবে। আসলে বাংলাদেশ যে কতটা সুন্দর সেটি আপনি ঘর থেকে না বের হলে দেখতে পারবেন না। আর আপনি যদি শেরপুরে আসেন আপনার অবশ্যই আসতে হবে এই সীমান্ত ঘেঁষা এই অঞ্চলে এবং দেখতে হবে এই পাহাড়ের সৌন্দর্য। সো মিস করবেন না কিন্তু এই হারিয়াকোনার আসল সৌন্দর্য। এখন এই হারিয়াকোনা থেকে মায়াবিলেকে চলে যাব, যার দূরত্ব এখান থেকে মাত্র 15 কিলোমিটার। কিন্তু যাওয়ার রাস্তাটা আসলে অনেক কঠিন ছিল, যেতে অনেক বেশি কষ্ট হয়েছে, কিন্তু যাওয়ার পরে এই দৃশ্য দেখে আসলেই মনটা ভরে গেল। শেরপুরে এসে আমি এতটা সুন্দর জায়গা দেখতে পারবো সেটি আগে কখনো ভাবিনি। যদি আসতে অনেক বেশি কষ্ট হয়েছে, তারপরও এসে মনটা ভরে গেল। যদি এটি একটি লেকে এখন পানি নেই, কিন্তু এখানে এসে এই সবুজ গালিচা আপনার মন ভরিয়ে দিবে। দেখেন কত সুন্দর লেক। এই মায়াবী লেকে আসলে আপনার মনে প্রশান্তি দিবে, কারণ এই যে সবুজ গালিচা আপনার মনকে একেবারে ভরিয়ে দিবে। আমরা দেখেন দুজনে কিন্তু খালি পাই এসে জুতা খুললাম অ্যান্ড এই ঘাসের উপর থেকে হাঁটতেছি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। এখানে আমরা প্রচুর পরিমাণ মজা করেছি, অনেক দৌড়াদৌড়ি করেছি। অ্যান্ড ভাই আপনি যদি এখানে আসেন, এখানে যদি পানি নাও পান, দেখবেন যে এই জায়গাটা একেবারে কিসের মতো, সুইজারল্যান্ডের মতো। এই যে দেখেন সবুজ গালিচা আর ওই পাশে হচ্ছে পাহাড়গুলো, এতটা পরিমাণ বেশি সুন্দর লাগে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। সো আমার একটাই কথা থাকবে, আপনি এখানে আসুন, একেবারে হচ্ছে গোধূলির লগ্নে আপনি আসুন, আপনার এখানে প্রচণ্ড লেভেলের বেশি ভালো লাগবে। এখন এখান থেকে মাত্র 7 কিলোমিটার দূরে খুবই সুন্দর একটি জায়গা রয়েছে, তার নাম হচ্ছে গজনী অবকাশ কেন্দ্র। আমার পিছনে খুবই সুন্দর একটি ডাইনোসর আছে এবং দেখতে কিন্তু চমৎকার লাগে। আর এই আকর্ষণীয় সুন্দর ডাইনোসরটি আপনি দেখতে পারবেন গজনী অবকাশ কেন্দ্রে আসলে। শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় এই সুন্দর পার্কটির অবস্থান। প্রকৃতিপ্রেমীদের অন্যতম পছন্দের জায়গা হচ্ছে এটি। গজারি শাল এবং সেগুন গাছগুলো এখানে খুব সুন্দর করে সারিভাবে সাজানো আছে, যেটি দেখলে ভীষণ ভালো লাগে। তাই তো প্রকৃতিপ্রেমীরা বারবার কিন্তু এখানে ছুটে চলে আসে। এখানে কিন্তু খুবই সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ পেয়ে যাবেন এবং এই ঝুলন্ত ব্রিজে উঠে এর সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। সত্যি কথা বলতে ঝুলন্ত ব্রিজটি দেখতে খুবই সুন্দর লাগে। আর এই সুন্দর ঝুলন্ত ব্রিজে উঠতে হলে আপনার কিন্তু টিকিট কাটতে হবে, টিকিটের মূল্য মাত্র 20 টাকা।
এখানে ছুটির দিনে অনেক ভিড় থাকে আর এখানে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। আর আমার পিছনে রয়েছে বড় একটি ওয়াচ টাওয়ার, মাত্র 20 টাকার বিনিময়ে আপনি যখন এই ওয়াচ টাওয়ার একেবারে মাথায় উঠবেন তখন ভারতের খুবই সুন্দর ভিউ দেখতে পারবেন অ্যান্ড মেঘালয়ের ভিউ আপনি যখন উপর থেকে দেখবেন আপনার কাছে ভীষণ ভালো লাগবে। দেখবেন যে দূরের পাহাড়গুলো আসলেই আপনার কাছে বেশ ভালো লাগে। এখানে একটি গারোমা ভিলেজ আছে এবং সেখানে যদি আপনি টিকিট কেটে ঢুকেন আপনি খুব সুন্দর একটি পরিবেশ পেয়ে যাবেন, দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর ডিসপ্লে। আর সর্বোপরি এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন বাচ্চাদের জন্য, আবার বিভিন্ন রকমের রাইডও কিন্তু এখানে আছে। আর এখানে বেশ কয়েকটি দোকান আছে, আপনার প্রয়োজনীয় সমস্ত কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আর সর্বোপরি এই জায়গা কিন্তু অনেক বড় এবং আসলে আপনার ভীষণ ভালো লাগবে। এখান থেকে মাত্র 15 কিলোমিটার গেলেই আপনি আরেকটি সুন্দর জায়গা পেয়ে যাবেন, যে জায়গার নাম হচ্ছে মধুটিলা ইকো পার্ক। বর্তমানে আমি খুবই সুন্দর একটি জায়গায় আছি আর এটি হচ্ছে একটি ইকো পার্ক, যে ইকো পার্কের নাম হচ্ছে মধুটিলা ইকো পার্ক। আর এটি হচ্ছে শেরপুর জেলার নাইলতেবাড়ি উপজেলায় অবস্থিত। আমি এখন মধুটিলা ইকো পার্কের খুবই সুন্দর একটি জায়গায় আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বড় একটি ওয়াচ টাওয়ার রয়েছে এবং এই ওয়াচ টাওয়ার একেবারে চূড়াতে উঠে আপনি কিন্তু এই মধুটিলার খুব সুন্দর একটা ভিউজ দেখতে পারবেন, যেটা এখন আপনি দেখতে পাচ্ছেন আই থিঙ্ক। অ্যান্ড এখানে উঠতে কিন্তু আপনার টিকিট কাটতে হবে অ্যান্ড টিকিটের মূল্য মাত্র 20 টাকা। মধুটিলা ইকো পার্কের অন্যতম সুন্দর জায়গা হচ্ছে এই জায়গা, আর এই জায়গার নাম হচ্ছে স্টার বিচ। আসলে এটি একটি লেকের উপরে খুব সুন্দর করেই একটি স্থাপনা তৈরি করা হয়েছে, যেখানে আসলে আপনার ভালো লাগবে, কারণ আপনি এখানে এসে দাঁড়ালে দেখবেন যে হাতের এই পাশে হচ্ছে লেক, এই পাশে লেক, মাঝখানে এই জায়গাটুকু। অ্যান্ড এখানে বসে অনেকেই ছবি তোলে, ছবিগুলো নাকি বেশ সুন্দর আসে। আর এই লেকের পাশ ধরে খুবই সুন্দর পরিবেশ পেয়ে যাবেন এবং বসে এই জায়গাটাকে খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন। আর এখানে ছোট ছোট অনেক ডিসপ্লে আছে যেগুলো দেখতে বেশ সুন্দর। আপনি ফ্যামিলি কিংবা প্রিয় মানুষটাকে নিয়ে আসলে এখানে বেশ সুন্দর সময় কাটাতে পারবেন। এই মধুটিলা থেকে 28 কিলোমিটার দূরে গেলে খুবই সুন্দর একটি জায়গা পেয়ে যাবেন, যার নাম হচ্ছে পানিহাতা পিকনিক স্পট। আমি এখন খুবই সুন্দর একটি জায়গায় আছি। আমার পিছনে রয়েছে ভারতের মেঘালয়, আর আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন আপনারা, এই নদীর নাম হচ্ছে বগাই নদী। আর এখন আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে শেরপুরের খুবই জনপ্রিয় একটি স্থান, যে স্থানের নাম হচ্ছে শেরপুর পানিহাটা পিকনিক স্পট। এখানে আসলে আপনি যেমন ইন্ডিয়ার বর্ডার এবং ইন্ডিয়ার তারকাটা দেখতে পারবেন, ঠিক তেমনি আমার পিছনে রয়েছে খুবই সুন্দর একটি পাহাড়। সেই পাহাড়ের নাম হচ্ছে তারানি পাহাড়, যে পাহাড়ে উঠে আপনি পাহাড়কে উপভোগ করতে পারবেন, কারণ এই পাহাড়টি হচ্ছে বাংলাদেশে। ভারত থেকে বয়ে আসা বগাই নদীর স্রোতের সাথেই কিন্তু এই যে কাঠ বা গাছগুলো ভেসে আসে, আর এইগুলোকে কেটে সংরক্ষণ করে বিক্রি করে এলাকার কিছু শ্রমিক বা দিনমজুর। এবং আমার পিছনে যে বগাই নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীতে যদি আপনি শীতকালে আসেন ঠিক তেমন একটা স্রোত দেখতে পারবেন না, বাট আপনি যদি বর্ষাকালে আসেন তাহলে দেখতে পারবেন এই নদীর যৌবন এবং এই নদীর স্রোতধারা। আপনি যদি একটু কষ্ট করে এই তারানি পাহাড়ের চূড়ায় উঠতে পারেন তাহলে আমার মতো খুবই সুন্দর একটি ভিউ দেখতে পারবেন। দেখেন আমার পিছনে কত সুন্দর দেখা যায়, আসলে উপর থেকে না একটু বেশি সুন্দর লাগে। আর আপনি যখন পাহাড়ের উপর উঠবেন তখন একটি সতেজ বাতাস আপনার শরীরে এসে লাগবে, সাথে সাথে এই যে সুন্দর ভিউ যখন আপনি উপভোগ করবেন দেখবেন যে মন এবং চোখ দুটোই ফ্রেশ হয়ে গেছে এবং দুটোই শান্তিতে ভরে উঠছে। সো আপনার যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই কষ্ট করে একটু এই তারানি পাহাড়ে উঠবেন, দেখবেন এই সৌন্দর্য আপনার ভীষণ ভালো লাগবে। শহরের পাশেই আপনি পেয়ে যাবেন অর্কিড পর্যটন কেন্দ্র এবং রিসোর্ট, সেখানে যেতে সময় লাগবে 5 থেকে 10 মিনিটের মতো। শেরপুর শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর একটি পার্ক, আর এই পার্কের নাম হচ্ছে অর্কিড পার্ক অ্যান্ড রিসোর্ট। সুন্দর পরিবেশ এবং ছোট একটি রিসোর্টের সাথে আপনি কিন্তু এখানে কফি শপও পেয়ে যাবেন, সেখানে বসে কফিও খেতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের চা কফির ব্যবস্থা আছে। আর এর সামনে খুব বড় একটি পুকুর রয়েছে, যদি পুকুরে একেবারে কিছু নাই, ফাঁকা পুকুর, বাট দেখতে ভীষণ ভালো লাগবে। পশ এবং সিমসাম একটা পরিবেশ আপনি এখানে আসলে পাবেন, কিন্তু এখানে প্রবেশ করতে হলে কিন্তু আপনার টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 100 টাকা। অ্যান্ড 100 টাকা দিয়ে আপনি যখন প্রবেশ করবেন আপনার একটু হতাশ হওয়া লাগবে। যদিও জায়গাটি মোটামুটি সুন্দর এবং খুবই নীরব, বাট আমার মতে যদি 50 টাকার নিচে হতো তাহলে এই জায়গাটা সবার জন্য বেস্ট একটি জায়গা হতো।
আপনার হাতে যদি এক্সট্রা সময় থাকে, আপনি যদি আপনার প্রিয় মানুষটিকে নিয়ে একটু পার্সোনাল সময় কাটাতে চান, তাহলে এই রিসোর্ট আপনার জন্য বেস্ট হবে। আর নয়তো আমি বলবো যে আপনি এই টাকা দিয়ে অন্য কোথায় ঘুরে আসুন। শেরপুর শহরের মধ্যেই রয়েছে খুবই সুন্দর একটি মসজিদ, যে মসজিদের নাম হচ্ছে মাই সাহেবা জামে মসজিদ। আমি এখন শেরপুর জেলার সব থেকে পুরাতন একটি মসজিদের সামনে, আর দৃষ্টিনন্দন এই মসজিদের নাম হচ্ছে মাই সাহেবা জামে মসজিদ। আনুমানিক 250 বছর আগে নির্মিত এই মসজিদটি বিভিন্ন সময় বিভিন্নভাবে সংস্করণ করা হলেও এর ঐতিহ্যের স্বাদ কিন্তু এখনো বিদ্যমান। শেরপুর শহরের একেবারে প্রাণকেন্দ্রেই কিন্তু এই মসজিদটির অবস্থান, এবং আরও একটু ভালো করে বলতে গেলে শেরপুর যে সরকারি কলেজ আছে সেই কলেজের দক্ষিণ পাশে অবস্থান, এবং এই মসজিদের যে বড় বড় দুইটি মিনার আছে সেই মিনার দুটি কিন্তু শেরপুর শহরের বিভিন্ন স্থান থেকেই কিন্তু দেখা যায়। সো আপনি খুব সহজেই ডিটেক্ট করতে পারবেন যে এই মসজিদটি শেরপুর শহরের মধ্যে কোথায় আছে। এই মসজিদের নামকরণ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা উঠলেও একটি গল্প সবার মাঝে প্রচলিত আছে যে তৎকালীন সময় এই অঞ্চলের একজন জমিদার ছিলেন, তিনি ছিলেন 3 আনি জমিদার বংশের একজন জমিদার। তিনি মুক্তাগাছার জমিদারকে এই অঞ্চলে দাওয়াত দিয়েছিলেন। মুক্তাগাছা জমিদার তার বদৌলতে শেরপুরের কিছু জায়গা চান। শেরপুর জমিদার মসজিদের এই জায়গাটি মুক্তাগাছা জমিদারকে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং হাতি দিয়ে সেখানে বিদ্যমান খাজনা তোলার ব্যবহৃত ঘর ভেঙে ফেলার নির্দেশ দেন। কিন্তু হাতিকে নিয়ে বারবার ঘরের সামনে যাওয়া মাত্রই হাতি নাকি সালাম দিয়েই বসে পড়ে। এই কথা শুনে 3 আনা জমিদার নিজে এসে দেখতে পান এই ঘরের ভেতরে একজন নারী ইবাদতে মগ্ন আছেন। জমিদার তার ভুল বুঝতে পারেন এবং ক্ষমা চেয়ে ফেরত যান। সেই নারীর নাম ছিল মাই সাহেবা। মাই সাহেবা মৃত্যুর পরেই জমিদার এইখানে এই মসজিদটি নির্মাণ করেন এবং এই মসজিদের নামকরণ করেন মাই সাহেবা জামে মসজিদ। আপনি যদি শেরপুর জেলা ঘুরতে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে ঘুরে যাবেন শেরপুরের সর্বপ্রথম এই ঐতিহাসিক মাই সাহেবা জামে মসজিদ থেকে। মসজিদ থেকে একটু দূরেই আসলে আপনি খুবই সুন্দর একটি জমিদার বাড়ি পেয়ে যাবেন, যে জমিদার বাড়ির নাম হচ্ছে 3.5 আনি জমিদার বাড়ি। আমার পিছনে রয়েছে শেরপুর কেন্দ্রীয় পাঠাগার। যদি এটি এখন পাঠাগার, বাট এই যে ভবনটি একটা সময় ছিল জমিদার বাড়ি, এবং এই জমিদার বাড়ির নাম ছিল 3.5 আনি জমিদার বাড়ি। জমিদার সতেন্দ্র মোহন চৌধুরী এবং জ্ঞাতেন্দ্র মোহন চৌধুরী নামে 2 ভাই মিলে তৈরি করে এই 3.5 আনি জমিদার বাড়ি। যদিও কালের বিবর্তনে জমিদার বাড়িটি প্রায় ধ্বংসের পথে, তবু এখানে যদি আপনি আসেন, এখানে নকশাকৃত স্তম্ভগুলো দেখলে আপনার ভীষণ ভালো লাগবে। এছাড়াও জমিদার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রংমহলের স্থাপত্য শৈলীতে লতাপাতা নকশাকৃত জমিদারের গাম্ভীর্য ও নান্দনিকতা ধরা পড়ে। জমিদার বাড়ির সামনে শান বাঁধানো ঘাট সহ একটি পুকুর রয়েছে। এই জমিদার বাড়ির নাম 3.5 আনি জমিদার বাড়ি হওয়ার পেছনে বেশ কতগুলো কারণ খুঁজে পাওয়া যায়, তবে অধিকাংশের মতোই ধারণা করা হয় যে এই জমিদার বাড়ির করের অংশ ছিল 3.5 আনি, বা এই জমিদারিত্ব ছিল 3.5 আনি অংশ নিয়ে। এর ফলে এই জমিদার বাড়ির নামকরণ করা হয়েছে 3.5 আনি জমিদার বাড়ি। শেরপুর জেলাতে ঘুরতে আসলে আর যদি আপনার হাতে একটু বেশি সময় থাকে, তাহলে অবশ্যই ঘুরে যাবেন শেরপুরের এই ঐতিহ্যবাহী 3.5 আনি জমিদার বাড়ি থেকে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আর এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।